আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নতুন সরকার আসার পর বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, যার মধ্যে ভালো মন্দ দুটোই আছে। মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আছে, আবার এক ধরনের আতঙ্ক আছে। সরকার প্রধানের কিছু কিছু কর্মকাণ্ড মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি করেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের সর্বগ্রাসী দলীয়করণের প্রবণতা আমরা দেখতে পেয়েছি। আমরা যদি এই 6টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের কথা ধরি, সেখানে দলীয় লোককেই কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের ঘটনা ধরি, এটাও কিন্তু এক ধরনের, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে না করলেও কাজটা হয়তো হতো। আবার বিপরীত দিকে আমরা দেখেছি যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মকুব করে দেওয়া হয়েছে, সুদ সমেত। এটা একটা খুবই ইতিবাচক দিক বলে আমার কাছে মনে হয়েছে। এরকম নানা ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে। আপনি সব মিলিয়ে যা দেখেছেন, আপনার প্রাথমিক মূল্যায়নটা কি এই সরকারের প্রথম কয়েকদিনে? প্রথমত দেখুন, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারটার আসলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশের, আমি বলবো ভেঙে পড়া বা অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। আমার সবচেয়ে বড় কামনা হচ্ছে সেটা, যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব আপনি কন্ট্রোলে নিয়ে আসুন, এবং যদি তার জন্য আপনাকে শক্তিও প্রয়োগ করতে হয়, আমি বলবো নিশ্চয়ই বাংলাদেশে অনেক সময় শক্তি প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের ব্যাপার থাকে, শক্তি প্রয়োগ করতে বেশি হয়ে যায়। আমি তারপরেও বলবো যে জনাব তারেক রহমানের এই সরকার যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, সেটা হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাই তার প্রথম এবং প্রধান পদক্ষেপ হওয়া জরুরি ছিল, দরকার ছিল। কিন্তু দেখেন, আমি আমি কিছু ছোটখাটো বিষয় দেখি আর কি, হ্যাঁ দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে, এমনকি মূলধারার গণমাধ্যমেও সেই আলোচনা চলছে, যেগুলো আসলে আমাকে খুব ব্যথিত করে। যেমন ধরেন, তিনি আহ কি বলা যায়, ছুটির দিনে শনিবারে অফিসে যাচ্ছেন, সকাল সকাল অফিসে যাচ্ছেন, পায়ে হেঁটে অফিস থেকে আরেকটা অফিসে যাচ্ছেন। আমি দেখি সেগুলো নিয়েই মাতামাতি চলছে, যেগুলো আসলে একেবারেই শুধুমাত্র জনতুষ্টিমূলক এবং প্রশংসামূলক আলোচনা। এইটা এটা খুব সামান্য বিষয়, এটা এটা কোনো বিষয়ই না। মূল কাজ তো রাষ্ট্রের শৃঙ্খলা বা রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করা, যে দায়িত্বটি পালন করার জন্য বিএনপি কে বাংলাদেশের মানুষ একটা ক্রান্তিকালে বড় একটা দায়িত্ব দিয়েছে। তো আমি আসলে এই যে ছোটখাটো নানা বিষয় নিয়ে আপনার মাতামাতি, এই মাতামাতিতে আসলে সত্যি কথা বলতে আমি খুব একটা সন্তুষ্ট নই। আমি আসলে প্রকৃত কাজ দেখতে চাই। দেখেন, আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, আমি যেটা খুব প্রত্যাশা করেছিলাম, আপনারা দেখবেন যে দৈনিক প্রথম আলোতে একটা ছবি ছেপেছিল উত্তরাতে, আপনারা জানেন যে ট্রাক সেলের আপনার সামান্য কম টাকায় আপনার খাবার নিতে যে একজন মহিলা কিভাবে পড়ে গেলেন রাস্তায়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম মোটামুটি সয়লাভ ছিল। আমার কাছে মনে হয়েছিল, যেহেতু তারেক রহমান সাহেব বহু বিষয়ে আপনার সংবেদনশীল প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আমি ভেবেছিলাম তিনি হয়তো এই যে মানুষজন রমজানের মধ্যেও আপনার স্বল্প মূল্যে পণ্য পেতে ভয়ঙ্কর রকমের কষ্টের শিকার হচ্ছেন, রীতিমতো যুদ্ধ করছেন, আমি ভেবেছিলাম হয়তো এটা আলোচনায় আসার পরে উনি হয়তো দ্রুত এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নেবেন, যে না, ঢাকা শহরে বহু মানুষ কষ্ট পাচ্ছে, যতটুকু সম্ভব যা সম্ভব ঝাঁপিয়ে পড়ুন, এই মানুষগুলোকে রোজার মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করুন। কিন্তু বিশ্বাস করেন, আমি সেদিন আলোচনায় দেখলাম যে তারেক রহমান সাহেব হেঁটে অফিস থেকে আরেকটা জায়গায় গেছেন আর কি, হ্যাঁ আরেকটা আপনার আহ সম্ভবত ওসমান স্মৃতি মিলনায়তনে গিয়েছেন, সচিবালয়ের পাশে আর কি। সেটা নিয়ে ব্যাপক আলোচনা। এই আলোচনাগুলো আসলে আমাকে খুব একটা স্বস্তি দেয় না। আমি সেটা কার্যকর পদক্ষেপ চাই। সেই কার্যকর পদক্ষেপের মধ্যে প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা, আর শেষে দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্থনীতিকে যত দ্রুত আপনার সক্রিয় করা যায়, যত দ্রুত আপনার মজবুত করা যায়, মানুষকে সুফল তো তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়, সেই কাজ করা। আবার এই কাজের মধ্যেই দেখুন, এটা আমি বিএনপির কাছ থেকে প্রত্যাশা করিনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই ভদ্রলোক, এই সম্মানীয় ভদ্রলোক, হ্যাঁ আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের যে কয়জন মানুষ আসলে খুব কার্যকর এবং ক্রুশিয়াল ভূমিকা পালন করেছেন, এই ভদ্রলোক অন্যতম। তাকে এভাবে তো অপমান করার কোনো মানে হয় না, তাকে তো এভাবে অপদস্থ করার কোনো মানে হয় না। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল, তারা সরকার গঠন করেছে, তারা একজন ব্যবসায়ীকে দায়িত্বে বসিয়েছেন। এটা হয়তো তাদের বিবেচনায় ভালো হতেও পারে,
তিনি ভালো রোল প্লে করতেও পারেন, সেটা আমরা দেখতে চাই। কিন্তু যে ভদ্রলোককে আপনি এই জায়গা থেকে সরিয়ে দিলেন, সেই প্রক্রিয়াটা তো খুবই নগ্ন হলো, খুবই আপনার কি বলা যায়, অপমানজনক হলো, যেটা আমি আসলে এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করিনি। হুম। আর আপনার ইয়ের ব্যাপার যেটা বললেন আপনি যে কি বলে 6টা সিটি কর্পোরেশনের যে বিষয়গুলো ছিল, প্রশাসক নিয়োগের ব্যাপারটা, এটা নিয়েও কিন্তু নানা ধরনের লোকে সমালোচনা করেছে যে এটা এই দলীয় লোককে এভাবে নিয়োগ করার দরকারটা কি ছিল, কারণ দ্রুত নির্বাচন যদি দিয়ে দেয়, নির্বাচন দিলে আগে যারা প্রশাসক ছিল তারাই থাকতে পারতো, তাই না? এটা নিয়ে কি বলবেন? না, দেখেন দেখেন বিএনপি ক্ষমতায় আসার পরে আমার কাছে কিছু কিছু জায়গায় তাদের একটা সর্বগ্রাসী রূপ আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে তারা অনেক বড় একটা মন্ত্রিসভা গঠন করেছে, এটার দরকার ছিল না, নাম্বার ওয়ান। তারা অনেক বড় লম্বা একটা উপদেষ্টার তালিকা তারা তৈরি করেছেন, এটাও খুব একটা প্রয়োজনীয় বলে আমি মনে করি না, এখানে প্রচুর অর্থের অপচয়ের ব্যাপার আছে। আর তো হচ্ছে আপনি সিটি কর্পোরেশনে এই ভদ্রলোকগুলোকে আপনি পদায়ন করলেন, দায়িত্ব দিলেন, এটা তো গণতান্ত্রিক চর্চার সাথে বা গণতান্ত্রিক আপনার নর্মসের সাথে যায় না। আপনি যে উন্নত গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলছেন, তার সাথে এই এই দায়িত্বটা দেয়া যায় না। আপনি দলীয় লোকদের, আপনার ক্ষমতা আছে, আপনি বসিয়ে দিচ্ছেন। আপনার তো চিন্তা করতে হবে যে এটা নিয়ে আসলে মানুষ কি ভাবছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন সব কিছুকে কুক্ষিগত করেন, সব কিছুকে নিজের করেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার পড়ে যাওয়ার, ফল করার সম্ভাবনা বেশি থাকে, যেটা আপনার শেখ হাসিনার সরকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তিনি কিন্তু সব কিছু দখল করেছিলেন। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনার ভোট করেছেন, সেই ভোটও তার দলকে পেতে হয়েছে 290টার বেশি। তিনি কিন্তু 30টা, 20টা, 50টাও ছাড়েননি, সেখানে ছাড়তেও তার কার্পণ্য ছিল। সবকিছুকে তিনি গলধকরণ বা সবকিছুকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চেয়েছিলেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় হ্যাঁ আপনি ক্ষমতাসীন, তারপরও আপনি যখন সবকিছুকে আসলে গ্রাস করতে চান, সবকিছুকে নিজের অধীনস্থ করতে চান, সবকিছুকে আপনি নিজের কুক্ষিগত করতে চান, এটা কিন্তু আসলে ভালো কোনো আপনার সাইন না, এটা কোনো ভালো কোনো আপনার চর্চা নয়। আমার ধারণা এই এই চর্চার কারণে বিএনপি কে হয়তো খুব দ্রুত ক্ষতির শিকার হলেও হতে পারে। এখন অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, চলে যাওয়ার পর নতুন সরকার আসার পর আমরা দেখছি যে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এরই মধ্যে আমরা জেনেছি যে দুর্নীতি দমন কমিশনের কাছে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে ব্যাপক সংখ্যক, বিপুল সংখ্যক অভিযোগ অনেক জমা পড়েছে। তার মধ্যে বেশ কিছু অভিযোগ আছে একদম নিজে অভিযোগকারী নিজের নাম ঠিকানা প্রকাশ করে অভিযোগ করেছেন, এবং দুদকের একজন কর্মকর্তা বলেছেন যে এত বিপুল সংখ্যক, এই হারে অভিযোগ তার অতীতে কখনো পাননি, এত বেশি। তো এগুলো নিশ্চয়ই কি হবে জানি না। এগুলো কি এই অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটাকে একটু আমাদের কাছে পরিষ্কার করছে? দেখেন, এই গত অন্তর্বর্তী সরকার ছিল, ওটা হচ্ছে আপনার এনজিও ইন্টেরিম গভর্নমেন্ট, লেড বাই এনজিওস, সাপোর্টেড বাই এনজিওস। এবং এই সরকার আপনাকে আমাকে ওয়েস্টার্ন ডেমোক্রেসির নানা আপনার সুফলের স্বপ্ন দেখিয়ে নিজেরা আচরণ করেছে হচ্ছে আংশিক ফ্যাসিস্টের মতো। আমরা তো ধরেন শেখ হাসিনা আপনার 16 বছর ক্ষমতায় ছিলেন, তাকে আমরা ফ্যাসিস্ট বলে বলে অভ্যস্ত। কিন্তু ফ্যাসিজমের আপনি যদি টেক্সট বুক, আপনি যদি আপনি সংজ্ঞায় যান, তার মধ্যে অন্যতম একটা বড় বিষয় থাকে হচ্ছে একনায়কতন্ত্র। আপনি হিসাব করে দেখেন, খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি মাত্র 18 মাস ক্ষমতায় ছিলেন, তার চাইতে বড় এক নায়ক স্বৈর শাসক বাংলাদেশের দ্বিতীয়টা ছিল কিনা আমার সন্দেহ আছে। আপনি খালি একটা জিনিস দেখেন, ভদ্রলোক কয়েকটা বিদেশ সফরে গিয়েছেন এই মাত্র 18 মাসের মধ্যে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নিজের স্বার্থের বিদেশ সফর, যেখানে রাষ্ট্রের কোনো কিছু নেই, রাষ্ট্রের টাকা অপচয় করেছেন। আবার এসে রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতির কাছে তাতে যাওয়া প্রয়োজন, সেটা তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তিনি বহু কাজ করেছেন যে কাজের সাথে আপনার গণতান্ত্রিক নর্মস, রাষ্ট্রের রীতিনীতির কোনো সম্পর্ক ছিল না। তিনি সরকারটাকে বানিয়ে ফেলেছেন হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক সরকার। এই সরকারের বিভিন্ন পদে তিনি তার আপন লোকজনদেরকে বসিয়েছেন, গ্রামীণ ব্যাংকের লোকজনকে তো বসিয়েছেনই বসিয়েছেন। এটা এটা কোনো সরকারের চরিত্র হতে পারে? এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের আপনার কাজকর্ম হতে পারে? সেই কাজ তো তারা করেছেনই। সেকেন্ড আরেকটা কথা আমি আপনাকে বলি, দুর্নীতি দেখুন, দুর্নীতি শেখ হাসিনা তো ক্ষমতা থেকে চলে গেছে প্রায় 2 বছর আর কি, হ্যাঁ। তো খেয়াল করে দেখেন তো, টিআইবির সূচকে আমরা কি এখন সুইজারল্যান্ড হয়ে গেছি? দুর্নীতি কি সমাজ থেকে কমেছে? কমেনি।
এই যে কিছু আপনার ছাত্র উপদেষ্টা যাদের আপনার পিএস টিএস এর পিএস দের বিরুদ্ধে আপনার শত শত কোটি টাকার আপনার দুর্নীতির অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কাউকেও আপনার সেই জবাবদিহিতার আন্ডারে এনেছে? আনেনি। আরেকটা কথা আমি আপনাদের খুব স্পষ্ট করে বলি, যে আলোচনাটা বিভিন্ন জায়গায় চলছে। দেখুন, জাতিসংঘের যে হচ্ছে আপনার মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে রিপোর্ট আমাদের জুলাই আপরাইজিং নিয়ে আর কি, হ্যাঁ, সেই আপরাইজিং এ দুটো বিষয় কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে। সেটা হচ্ছে যে যারা হচ্ছে এই আপরাইজিং এর মধ্যে হচ্ছে আপনার ক্ষতির শিকার হয়েছেন, অর্থাৎ যাদের পরিবার হচ্ছে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের ভেতরের যে দুঃখবোধ, তাদের হৃদয়ের যে ক্ষত, সেই ক্ষতটা হিল হওয়া প্রয়োজন, সেই ক্ষতটা আপনার প্রশমন হওয়া প্রয়োজন বিচারের মাধ্যমে। এবং এই বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন দুটো জায়গায় বলেছে স্পষ্ট করে যে এই হত্যাকাণ্ডে যারা ছাত্র জনতা আন্দোলনকারী, তাদের পরিবারেরও যেমন হত্যাকাণ্ডের আপনার বিচার পাওয়ার অধিকার আছে, যারা অপোজিট সাইডে ছিল, যদি বলেন শেখ হাসিনার সরকারের সাথে ছিল, যারা পুলিশ ছিল, অন্যান্য লোকজন ছিল, ইভেন 5 আগস্টে সরকার পতনের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরও আপনার তাদের স্বজনদের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার পাওয়ার অধিকার আছে, সেই বিচারটাও হতে হবে। আমাদের মহান শিক্ষক জনাব আসিফ নজরুল সাহেব, আইনের শিক্ষক, এত বড় গুণী মানুষ, জ্ঞানী মানুষ, হ্যাঁ, জাতিসংঘের এত বড় একটা আহ্বানকে তিনি লাথি মেরে আপনার সরাই দিয়ে বললেন যে না, জুলাই আপরাইজিং এ পুলিশ হত্যার কোনো বিচার, 5 আগস্টের পরে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কোনো বিচার হবে না। এটা কি মামা বাড়ির আবদার? আমি আপনাকে বলছি আজকে এখানে, হ্যাঁ, আমি যেমন জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে আপনার সেই সময়ে পুলিশ, অন্যান্য বাহিনীর দ্বারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচার হওয়াটা যেমন প্রয়োজন, সেই বিচারটা আমি চাই। একই সাথে সে সময়ে পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, 5 আগস্টের পরে বিভিন্ন দলের নেতাকর্মীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের হত্যারও তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। আপনি আমাকে একটা কথা বলেন তো, ধরেন একজন পুলিশ সদস্য, তার পরিবারের একটা সন্তান আছে, ধরেন একটা মেয়ে সন্তান, তার বাবাকে কোনো থানার মধ্যে গুলি করে বা জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে, এই মেয়েটার তার বাবার হত্যাকাণ্ডের বিচার পাওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। আমি আপনাকে বলছি, হয়তো এখন জুলাই আপরাইজিং বিচার হচ্ছে, আমি বিচারের পক্ষে, বিচার অবশ্যই হওয়া প্রয়োজন, যারা যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের জন্য বিচার হওয়া প্রয়োজন। কিন্তু যারা যারা পুলিশের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অন্যান্য যারা ব্যক্তির হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা যদি অন্যায়ভাবে, তারা যদি বর্বরভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন কারো দ্বারা, সেটারও তদন্ত হওয়া, বিচার হওয়াটা জরুরি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে জাতিসংঘের কথা। তো এই সরকার তো, অন্তর্বর্তী সরকার তো সেই পথে হাঁটেনি। বিএনপি সরকার হাঁটবে কিনা জানি না, কিন্তু আমি জানি 20 বছর পরে হলো কোনো না কোনো সরকার, এই যে যারা আপনার এখন, তখন যে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা এখন বিচার করা যাচ্ছে না বা বিচার আপনারা করছেন না, তদন্তও করছেন না, সেটা কোনো না কোনো সময় হবে এই বাংলাদেশে। এটা আপনি ঠেকাতে পারবেন না। এই পুলিশ হত্যার বিচার না হওয়া নিয়ে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এটা আগামী সংসদে হয়তো ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু আমরা এটাও জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে 133টা অধ্যাদেশ করেছিল, তার মধ্যে অনেক কোটি নাকি আগামী সংসদে বিএনপি সংসদে তুলবেই না। কিন্তু না তোলা মানে সেগুলো বাতিল হয়ে যাওয়া, এবং এই বাতিল হয়ে যাওয়া অধ্যাদেশ, তার মানে যেগুলোকে বিএনপি অথবা সংসদ প্রয়োজনীয় বলে মনে করলো না, সেই সমস্ত অধ্যাদেশ যারা, যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তারা কি বিচার পাওয়ার অধিকার রাখে না? আমি আমি আসলে আইনের শিক্ষক নই, বা আইন আইন আমি কম জানি, কিন্তু আমি শুধু আপনাকে একটা কথা বলি আর কি, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রে যখন কেউ আপনার কোনো অপরাধের শিকার হয়, হ্যাঁ, আমার জানা মতে, আমার জানা তথ্য মতে, সেই অপরাধের বিষয়টা তামাদি হয়ে যায় না, শেষ হয়ে যায় না। এই বিচার প্রক্রিয়া 10 বছর 20 বছর পরেও হতে পারে। আর আমি বিএনপি সরকারকে একটা ধন্যবাদ দিই। আমার কাছে মনে হয় অধ্যাপক আলী রিয়াজ আমাদেরই শিক্ষক, আমাদের বিভাগের শিক্ষক ছিলেন, হ্যাঁ। আমি শুধু একটা কথা বলি, এই ভদ্রলোক এবং জনাব আসিফ নজরুল থেকে শুরু করে আরো কিছু আপনার লোকজন, যারা আপনার অন্তর্বর্তী সরকার ছিলেন, তারা না বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রটাকে প্যাঁচ লাগাতে চেয়েছিলেন। এমন ভাবে প্যাঁচ তারা লাগাতে চেয়েছিলেন যেটা পরবর্তীতে কেউ এসে যাতে ভালো করে সরকার পরিচালনা করতে না পারে। আর তারা যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে এনজিও এলিটদের, এই এনজিও এলিটদের আধিপত্য যাতে সদা বিরাজমান থাকে। বিএনপি সরকার যে এই এনজিও এলিটদের এই খপ্পরে পড়েনি, বিএনপি সরকার যে তাদের যে প্রেসক্রিপশন সেটাকে মোটামুটি ছিঁড়ে ফেলে দিয়েছে,
আমি ব্যক্তিগতভাবে বিএনপি সরকারকে ধন্যবাদ দিই। বিএনপি সরকার যদি আলী রিয়াজ সাহেবের প্রেসক্রিপশন অনুযায়ী আপনার দেশ